আসসালামু আলাইকুম। সবার আগে বাছাই করা 10টি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব। প্রথমেই থাকছে শিরোনাম। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিবেন। জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম। হামাসের শীর্ষ নেতাদের সাথে ইরানের সর্বোচ্চ নেতার সাক্ষাৎ। এরপর জানিয়ে দিব পারমাণবিক অস্ত্র নিয়ে যুক্তরাষ্ট্রকে কঠোর হুঁশিয়ারি উত্তর কোরিয়ার। এদিকে ইরানের চাবাহার বন্দর নিয়ে বিপাকে ভারত। এরপর জানিয়ে দিব ২৭ বছর পর দিল্লির মসনদ হলো বিজেপির। আরও জানিয়ে দিব হঠাৎ রক্তবর্ণ নদীর পানি। সর্বশেষ জানিয়ে দিব গাজার ধ্বংসস্তূপে চাপা পড়ে আছে ১২,০০০ ফিলিস্তিনি। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন। হামাসের শীর্ষ নেতাদের সাথে ইরানের সর্বোচ্চ নেতার সাক্ষাৎ। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, শনিবার তেহরানে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি, ভারপ্রাপ্ত হামাস নেতা খলিল আল হাইয়া এবং ফিলিস্তিনি গোষ্ঠীর আরও ২ নেতার সাথে সাক্ষাৎ করেছেন। বৈঠক সম্পর্কে কোনো বিস্তারিত তথ্য দেওয়া হয়নি। কেবল খামেনির আল হাইয়া, হামাসের নেতৃত্ব পরিষদের প্রধান মোহাম্মদ দারবিশ এবং হামাসের শীর্ষ কর্মকর্তা নিজার আওয়াদাল্লার সাথে সাক্ষাৎকারের ছবি পোস্ট করা হয়েছে। তারা কি বিষয়ে আলোচনা করেছেন সে বিষয়ে বিস্তারিত কোনো তথ্য দেওয়া হয়নি। বর্তমানে হামাসের সাথে গাজায় যুদ্ধবিরতি চলছে। এই চুক্তির আওতায় ইসরায়েলি জিম্মিদের মুক্তি দেওয়ার বিনিময়ে হাজারো ফিলিস্তিনিকে ইসরায়েলি কারাগার থেকে মুক্তি দেওয়া হচ্ছে। হামাস নির্মূলে ব্যর্থ হয়ে যুক্তরাষ্ট্রসহ নানা রকম বৈশ্বিক চাপে গাজার স্বাধীনতাকামী সংগঠনটির সাথে এই যুদ্ধবিরতি চুক্তি করতে সম্মত হয় ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু প্রশাসন। এই চুক্তির আওতায় গাজা থেকে সম্পূর্ণরূপে ইসরায়েলি সেনা প্রত্যাহার করা হবে। পারমাণবিক অস্ত্র নিয়ে যুক্তরাষ্ট্রকে কঠোর হুঁশিয়ারি উত্তর কোরিয়ার। পারমাণবিক অস্ত্রের ভয় দেখিয়ে আলোচনায় বাড়তি সুবিধা পাওয়ার কোনো ইচ্ছা নেই উত্তর কোরিয়ার, বরং নিজেদের সার্বভৌমত্ব ও জনগণের নিরাপত্তা রক্ষার জন্যই এসব অস্ত্র তৈরি করা হয়েছে বলে জানিয়েছে পিয়ংইয়ং। শনিবার ৮ ফেব্রুয়ারি এক কড়া বিবৃতিতে মার্কিন যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের এ বার্তা জানায় উত্তর কোরিয়া। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে। বিবৃতিতে উত্তর কোরিয়া জানায়, তাদের পারমাণবিক শক্তি যুদ্ধের জন্য প্রস্তুত এবং শত্রুপক্ষের যে কোনো উস্কানির কঠোর জবাব দিতে সক্ষম। দেশটির রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম কেসিএনএতে প্রকাশিত বিবৃতিতে বলা হয়েছে, খুব স্পষ্টভাবে জানাতে চাই, পারমাণবিক অস্ত্র দিয়ে কারো স্বীকৃতি পাওয়া বা দর কষাকষির কোনো আগ্রহ আমাদের নেই। আমাদের লক্ষ্য একটাই, দেশ ও জনগণের নিরাপত্তা নিশ্চিত করা এবং শত্রুপক্ষের যে কোনো হুমকি প্রতিহত করা। এদিকে এই বিবৃতিটি এসেছে এমন এক সময়ে যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও জাপানের প্রধানমন্ত্রী শিরেগু ইশিবা হোয়াইট হাউসে এক বৈঠকে উত্তর কোরিয়ার পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনা করেছেন। ইরানের চাবাহার বন্দর নিয়ে বিপাকে ভারত। পারস্য উপসাগরের তীরের দেশ ইরানকে সাজা দিতে তৎপর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিষেধাজ্ঞার জালে দেশটিকে জড়িয়ে ফেলতে চাইছেন তিনি, আর তাতেই সিঁদুরে মেঘ দেখছে ভারত। ট্রাম্পের এই পদক্ষেপে বিপুল আর্থিক লোকসানের মুখে পড়ার আশঙ্কায় রয়েছে নয়াদিল্লি। পশ্চিম এশিয়ার শিয়ামূলক ইরানের সঙ্গে আমেরিকার সম্পর্ক আদায় কাজকলায় যুক্তরাষ্ট্রের লালচোখ উপেক্ষা করে লাগাতার সামরিক শক্তি বৃদ্ধি করেছে তেহরান। এই দুঃসাহসের সাজাও পেয়েছে তারা। ইরানের উপর বিপুল আর্থিক নিষেধাজ্ঞা চাপিয়েছে যুক্তরাষ্ট্র। পারস্য উপসাগরের দেশ ইরানের দক্ষিণাঞ্চলীয় চাবাহার বন্দরটি নির্মাণ করেছে নয়াদিল্লি। এতে ইরানের উপর নিষেধাজ্ঞা থাকলেও সেখানে কর্মকাণ্ডের জন্য ভারতকে ছাড় দিয়েছিল যুক্তরাষ্ট্র, কিন্তু সম্প্রতি ট্রাম্প প্রশাসন তা প্রত্যাহার করেছে বলে খবর প্রকাশ্যে এসেছে। এই ইস্যুতে ইতোমধ্যেই মুখ খুলেছে ওয়াশিংটন। মার্কিন প্রেসিডেন্টের কার্যালয় হোয়াইট হাউস জানিয়েছে,
ইরানের ওপর আর্থিক চাপ বৃদ্ধি করতেই এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে তারা। পরমাণু অস্ত্র তৈরির পথে দ্রুত এগিয়ে চলেছে পশ্চিম এশিয়ার ওই শিয়া মুলুক, যা একেবারেই বরদাস্ত করতে রাজি নয় যুক্তরাষ্ট্র। ২৭ বছর পর দিল্লির মসনদ হল বিজেপির। ভারতের রাজধানী নয়াদিল্লির বিধানসভা নির্বাচনে ভরাডুবির পথে ক্ষমতাসীন আম আদমি পার্টি। নির্বাচনের সবশেষ ফলাফল অনুযায়ী বিধানসভার ৭০টি আসনের মধ্যে ইতোমধ্যে ৪৪টি আসনে জয় নিশ্চিত করেছে নরেন্দ্র মোদীর দল বিজেপি। এছাড়াও আরও ৪টি আসনে এগিয়ে রয়েছে তারা। সরকার গঠনের জন্য প্রয়োজন ৩৬টি আসন। ভারতীয় সংবাদ মাধ্যমগুলো বলছে ২৭ বছর পর দিল্লির মসনদে বসতে যাচ্ছে বিজেপি। শনিবার দিল্লির বিধানসভা নির্বাচনের প্রাথমিক ফলে এগিয়ে রয়েছে তারা। এরই মধ্যে দলটি অর্ধেকের বেশি আসন নিশ্চিত করেছে। এদিকে বিধানসভায় নিজ আসন নিউ দিল্লিতে হেরে গেছেন দলের প্রতিষ্ঠাতা ও সাবেক মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। এ আসনে ভারতীয় জনতা পার্টির প্রার্থী প্রবেশ ভার্মার কাছে ৪,০৮৯ ভোটের ব্যবধানে হেরেছেন তিনি। পরাজয় মেনে নিয়ে বিজেপিকে অভিনন্দন জানিয়েছেন কেজরিওয়াল। এক ভিডিও বার্তায় কেজরিওয়াল বলেছেন, আমরা অত্যন্ত বিনয়ের সঙ্গে জনগণের রায় মেনে নিলাম। গত ১০ বছরে স্বাস্থ্য, শিক্ষা, অবকাঠামো খাতে আমরা অনেক কাজ করেছি। আমরা শুধু একটি গঠনমূলক বিরোধী দল হিসেবেই ভূমিকা পালন করব না, বরং মানুষের মধ্যে থাকব এবং তাদের সেবা করে যাব। হঠাৎ রক্তবর্ণ নদীর পানি। আর্জেন্টিনার রাজধানী বুয়েনস এইরেসের একটি ছোট শহর আভেলানেদা। গত বৃহস্পতিবার এই শহরের বাসিন্দাদের সকালটা ছিল সম্পূর্ণ ভিন্ন। তীব্র দুর্গন্ধে তাদের ঘুম ভেঙে যায়। প্রথমে তারা বুঝে উঠতে পারছিলেন না কোথা থেকে এই গন্ধ আসছে। এরপরই তারা দেখেন শহরের ওপর দিয়ে বয়ে যাওয়া ছোট নদীটির পানি রক্তের মতো লাল হয়ে গেছে। এই লাল পানি থেকেই আসছিল দুর্গন্ধ। আভেলানেদা শহরটি আর্জেন্টিনার রাজধানী বুয়েনস এইরেস থেকে ১৫ কিলোমিটার দক্ষিণে অবস্থিত। এই শহরের একটি নদী সারান্দি। সেখানকার একজন বাসিন্দা মারিয়া ডুকমলস বার্তা সংস্থা এএফপিকে বলেন, সকালে তীব্র গন্ধে আমাদের ঘুম ভেঙে যায়। সকাল হলে বাইরে এসে নদীর দিকে তাকিয়ে দেখি নদীর পানি পুরো লাল হয়ে গেছে। দেখে মনে হচ্ছিল রক্তে ভরে গেছে নদীর পানি। গাজার ধ্বংসস্তূপে চাপা পড়ে আছে ১২,০০০ ফিলিস্তিনি। ইসরায়েলের গণহত্যা অভিযানে ধ্বংসস্তূপে পরিণত হওয়া গাজা উপত্যকার বিধ্বস্ত ঘরবাড়ির নিচে অন্তত ১২,০০০ লাশ চাপা পড়ে আছে বলে আশঙ্কা প্রকাশ করেছে গাজার সরকারি গণমাধ্যম অধিদপ্তর। তেল আবিব যখন এসব ধ্বংসস্তূপ সরানোর জন্য গাজায় ভারী যন্ত্রপাতি প্রবেশে বাধা দিচ্ছেন, তখন এ ঘোষণা দেয়া হলো। গাজার সরকারি গণমাধ্যম অধিদপ্তরের প্রধান সালামা মারুফ গতকাল শুক্রবার গাজা সিটির বাপটিস্ট হাসপাতালে এক সংবাদ সম্মেলনে বলেন, গাজায় ভারী যন্ত্রপাতি প্রবেশ করতে না দেয়ায় বিধ্বস্ত ভবনগুলোর নিচ থেকে লাশ বের করার কাজে বেগ পেতে হচ্ছে। তিনি আরও বলেন, ইসরায়েল যদি এভাবে বাধা দিয়ে যায় তাহলে হামাসের হাতে আটক যেসব পণবন্দী ইহুদিবাদীদের বিমান হামলায় ঘরবাড়ি চাপা পড়ে নিহত হয়েছে তাদের লাশ উদ্ধার করে তেল আবিবের কাছে হস্তান্তর করাও সম্ভব হবে না। গাজায় ১৫ মাসেরও বেশি সময় ধরে ইসরায়েলের চালানো গণহত্যায় ৪৭,৫৮৩ ব্যক্তির নিশ্চিত মৃত্যু হয়েছে। এছাড়া আহত হয়েছেন আরও ১,১১,৬৩৩ ফিলিস্তিনি। হতাহতদের প্রায় ৭০ ভাগ নারী ও শিশু।